নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। 17 বছরের মিনাজ জীবনের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একে তো ওকে ওর নিজের ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, আর এখন ওর স্বামী ওর সঙ্গে থাকতে চায় না। সে মিনাজকে তালাক দিয়ে দিয়েছে। কেরালার একটা ছোট শহরের একটা অনাথ আশ্রম, যেখানে এমন শিশুরা থাকে যারা প্রকৃতপক্ষেই অনাথ আর যাদের বাবা মা খুবই গরিব, যারা নিজেদের সন্তানদের দেখাশোনা করতে পারে না। একটা ছোট্ট গ্রামের বাসিন্দা অসহায় ফারজানা 2001 সালে তার 5 বছরের মেয়ে মিনাজকে ওই অনাথ আশ্রমে রেখে এলেন। মিনাজের বাবা তার পরিবারকে কিছু না বলে তাদের ছেড়ে চলে গিয়েছিল। ফারজানা আবার বিয়ে করে, কিন্তু দ্বিতীয় স্বামীও বেশি দিন বাঁচেনি। ফারজানার উপর 4 সন্তানের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়েছিল। প্রথম স্বামীর ছেলে মজিদ, মেয়ে মিনাজ, আর দ্বিতীয় স্বামীর 2টো মেয়ে কাহনাজ আর কাশিশ। তখন ফারজানা তার মেয়ে মিনাজকে লিটল অ্যাঞ্জেল অনাথাশ্রমে আর কাহনাজ এবং কাশিশকে অন্য একটা অনাথাশ্রমে রেখে তার ছেলে মজিদকে নিয়ে একা থাকতে শুরু করে। 12 বছর পর 2013 সালে যখন মিনাজ 17 বছরের হলো, তখন তাদের অনাথাশ্রমে একদিন সমস্ত মেয়েদের ভালো ভালো পোশাক পরে তৈরি থাকতে বলা হলো। মেয়েরা এর কারণ বুঝতে পারল না, কিন্তু তারা তৈরি হয়ে গেল। অনাথাশ্রমের আধিকারিক জহিরউদ্দিন, ফারুক, সরফরাজ আর মেহরুনিসা সবাই জানতো যে ওরা মেয়েদের মিসবাউল হক নামে এক ব্যক্তিকে দেখাতে চাইছে, যে আবুধাবিতে থাকে। সে তার মা নাজনীন, বোন তাহিরা এবং মুমতাজ নামের এক মহিলাকে সঙ্গে নিয়ে অনাথ আশ্রমে আসে। মিসবা সব মেয়েদের দেখে মিনাজকে পছন্দ করে। অনাথ আশ্রমের আধিকারিকটা মিনাজের মা ফারজানাকে খবর দেয় মিনাজকে মিসবা পছন্দ করেছে, এখন ওর সঙ্গে মিনাজের বিয়ে দিতে হবে। ফারজানা এটা শুনে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে এই ব্যাপারে ও মিনাজের সঙ্গে কিভাবে আর কি কথা বলবে। মিনাজ এই কথা শুনে ভেঙে পড়ে। সে তার মাকে ক্লাস 12-এর মার্কশিট দেখায়, যাতে ও 80%-এরও বেশি নাম্বার পেয়েছে। মিনাজ মিসবাকে বিয়ে করতে রাজি হয় না। সে বলে সে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে আর সে আরও পড়াশোনা করতে চায়, নিজের আর পরিবারের ফিউচার তৈরি করতে চায়। সে শুধুমাত্র নিজের লক্ষ্যকে সামনে রেখেই এগোতে চায়। কিন্তু অনাথ আশ্রমের আধিকারিকরা ফারজানার উপর চাপ দিতে থাকে। তারা বলে যতই পড়াশোনা করুক, মেয়েকে তো বিয়ে দিতেই হবে, তাহলে কেন এখন নয়? মিসবা খুবই ভালো আর ধনী ব্যক্তি। যখন ওদের কথায় কোনো কাজ হলো না, তখন ওরা ফারজানাকে হুমকি দেয় যে মিনাজ যদি বিয়েতে রাজি না হয়, তাহলে ওকে অনাথ আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তখন ও কিভাবে পড়াশোনা করবে? ওরা বলে মিসবা মিনাজকে বিয়ের পর পড়াতে রাজি হয়েছে। চাপে পড়ে মিনাজ মিসবাকে বিয়ে করতে রাজি হয়। বিয়ের পর মিসবা মিনাজকে হানিমুন করতে অনেক জায়গায় নিয়ে যায়। মিনাজের মিসবার সঙ্গে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, কারণ সে কখনো কোনো কথা বলে না। তার পুরো মনটা শারীরিক মিলনে সীমাবদ্ধ থাকে, আর তখনও ও খুব নিষ্ঠুর ব্যবহার করে। তাতে মিনাজের খুব কষ্ট আর অসুবিধা হয়। মিনাজ ওর মা ফারজানাকে একটা হোটেলে ডাকে, যেখানে ওরা ছিল। মিনাজ নিজের মাকে নিজের কষ্টের কথা বলে। এতে মিসবা প্রচণ্ড রেগে যায়। মিসবা ফারজানাকে চলে যেতে বলে আর বলে এরপর থেকে মেয়ের সাথে দেখা করতে আসার দরকার নেই। মিনাজের সেই রাত্রি খুবই কষ্টে কাটে। হানিমুন থেকে ফিরেই মিনাজ দেখে যে ওকে ওর শাশুড়ির বাড়িতে শুধু বাড়ির কাজ করানো হচ্ছে, আর ওকে কখনোই ভবিষ্যতে পড়াশোনা করানো হবে না। ও মিসবার সঙ্গে কথা বলতে গেলে ওকে বলা হয় ওর কাজ হচ্ছে ও শ্বশুরবাড়ির কথা শোনা, আর কিছু নয়। ও একজন পরিচারিকার জীবন কাটাতে থাকে। 1 সপ্তাহ পরে মিসবা আবুধাবির উদ্দেশ্যে রওনা দেয়। ও যদি কোনো কথা বলতে যায়, ওকে থাপ্পড় মেরে চুপ করিয়ে দেওয়া হয়। মিনাজ নিজের বিয়ের কারণ বুঝতে পারে না। একদিন তার শাশুড়ি নাজনীন মিনাজকে বলে যে এখন ওর যাওয়ার সময় হয়ে গিয়েছে। মিনাজ কিছু বুঝে উঠতে পারে না। নাজনীন ওর সাথে আবুধাবিতে মিসবার কথা বলায়, যার সাথে একজন কাজী ছিল। এবার তারপর হ্যালো মিনাজ, হ্যাঁ 1 মিনিট। মিনাজ মা, আমি মৌলভী রিয়াজউদ্দিন বলছি। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সময় আমি মিসবাউল হকের সাথে রয়েছি, আর ও তোমাকে তালাক দিতে চাইছে। আর আমার উপস্থিতিতে সে তোমাকে তালাক দিচ্ছে। মিনাজ, আমি তোমাকে তালাক দিচ্ছি। তালাক, তালাক, তালাক। মিনাজ মা, তালাকনামা তোমার কাছে তাড়াতাড়ি চলে যাবে। এবার তুমি তোমার বাক্স ব্যাগটা গুছিয়ে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তৈরি আছে। মেজবা সাহেব কেমন আছেন? ও ঠিকই আছে, খুব তাড়াতাড়ি ইউকে যাবে ট্রেনিং এর জন্য। আরে বাহ, খুব ভালো কথা তো। হ্যাঁ, আমি আসছি। ওরা তোমায় নিতে এসেছে।
দিদি আমি কি এবার কলেজ যেতে পারবো? একটা খারাপ বিয়ের যন্ত্রণা সহ্য করে আর তারপর তালাকের কষ্ট সহ্য করার পরেও মিনাজ এসবের থেকে বেরিয়ে আসতে পেরে খুশি ছিল। ও এমন একটা মেয়ে ছিল যে অনেক পড়তে চাইতো, কিন্তু ও যেমন ভেবেছিল তেমন কিছুই হলো না। কৌশা দিদি, বলো। আমি কলেজ কেন যেতে পারবো না? সারাদিন একা একা ঘরে বসে আমি কি করব? মিনাজ, মেহরুন্নিসা ম্যাডাম যখন বলেছেন তুমি কলেজ যেতে পারবে না, তাহলে আমি কি করব? উনিই তোমাকে বলে দেবেন। মিনাজ, আমার সোনা, কেমন আছিস? আরে সব ঠিক আছে তো? আমি মিসবা আমাকে ফোনে তালাক দিয়ে দিয়েছে। সে কি? মেহরুন্নিসা দিদি আর সরফরাজ দাদা আমায় এখানে নিয়ে এলো, আর এখন ওরা আমায় কলেজ যেতে দিচ্ছে না। কিন্তু ওরা আমাকে এখানে কেন রেখেছে? মিনাজ, আপনাদের দুজনকে অফিসে ডাকছে। মিনাজ, মিসবা তোমাকে তালাক দিয়েছে। আগে আমি জানি স্যার। এখন তোমাকে এই অনাথ আশ্রম ছাড়তে হবে। স্যার আমি আরো পড়তে চাই। আমার পড়াশোনা কেন বন্ধ করা হচ্ছে? কিন্তু এতে আমার কি ভুল ছিল? এই আশ্রমটা ওইসব মেয়েদের জন্য যারা হয় গরিব না হলে অনাথ। বিবাহিতা মেয়েদের আমরা এখানে রাখতে পারি না, এটা আমাদের রুলসের বিরুদ্ধে। কিন্তু ফারুক ভাই, এতে আমার মিনাজের দোষটা কোথায়? ওর বিয়ে তো আপনারা জোর করে দিয়েছিলেন, এখন এই ছেলেটা ওকে ছেড়ে চলে গেছে। স্যার আপনি বলেছিলেন যে উনি আমায় পড়াশোনা করতে দেবেন, কিন্তু সেটা তো করলেনই না, উল্টে আমায় ছেড়ে চলে গেলেন। কিন্তু এতে আমার কি ভুল? তোমায় উনি কেন ছেড়েছেন তার জবাব হয় তুমি দিতে পারো, তা না হয় উনিই দিতে পারবেন। কিন্তু উনি আমার সঙ্গে কথাও বলতেন না। এক মিনিট মিনাজ, শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা কিচ্ছু করতে পারবো না, তোমাকে এখান থেকে যেতে হবে, মানে যেতেই হবে। আমি কি কলেজ যেতে পারি? এখন আমি কি বলবো বলতো, আমার তো এত ক্ষমতাও নেই। আমি মাজিদ ভাইজানের সাথে কথা বলে দেখব। কিছুই তো বাঁচাতে পারি না আমি, ভাড়ার অটো চালাই। আর ওকে ওর বিয়ের জন্যও তো কিছু বাঁচাতে হবে। তাহলে আমি কি করব? দেখ মিনাজ, যা হওয়ার তা হয়ে গেছে, এখন পরিস্থিতি তো আর বদলাবে না। এটাই ভালো হবে যদি তুই এটাকে ভাগ্য বলে মেনে নিস। আমার মনে হয় তুই যদি আম্মির সাথে কোনো কাজ খুঁজে নিস, তোর সামনে পুরো জীবন পড়ে আছে মিনাজ। মিনাজ, এই নে মা। আমি জহিরুদ্দিন স্যারের সাথে কথা বলে দেখব। উনি তো অনাথ আশ্রমের কন্ট্রোলার। কোনো লাভ নেই মা, ওরা তো আগেই বারণ করে দিয়েছে। কিন্তু একবার চেষ্টা তো করে দেখতে পারি, হয়তো উনি আমাদের সাহায্য করবেন। তুই কি একলা যেতে পারবি? স্যার
সবাই জানে যে আমি ভালো মার্কস নিয়ে পাশ করি। 12-এর পরীক্ষায় আমি 80% পেয়েছিলাম। আমি পড়তে চাই স্যার, কলেজ যেতে চাই। মিনাজ, আমি তোমার পুরো কেসটা জানি। আমার মনে হয় তোমাকে এবং তোমার আম্মিকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার এই অনাথ আশ্রমে কোনো জায়গা নেই। স্যার কিন্তু আমি বুঝতে পারছি না যে এতে আমার কি দোষ। আশ্রমের লোকেরা যা বলেছিল আমি তাই করেছি। ওই লোকটা যদি আমায় ছেড়ে দেয় তাতে আমি কি করব, কোথায় যাব? তুমি এটা জানো মিসবা কেন তোমাকে তালাক দিয়েছে? না স্যার। তালাক নামায় কোনো কারণ উল্লেখ করা হয়নি, কিন্তু সে আমাকে পরিষ্কার জানিয়েছে যে তোমার নিকার আগে অনেক পুরুষের সঙ্গে তোমার সম্পর্ক ছিল। স্যার কিন্তু এইসব মিথ্যে কথা। মিনাজ, যখন কোনো মহিলার সঙ্গে প্রথম রাত কাটানো হয় তখন পুরুষেরা সব জেনে ফেলে। তোমার কি মনে হয় সব কিছু লুকানো যাবে? আর আমি যদি আগেই এসব কিছু জানতে পারতাম তবে তোমাকে এই অনাথ আশ্রম থেকে বার করে দিতাম। স্যার কিন্তু এইসব অপবাদ মিথ্যে। তুমি তো বলবেই সেটা, কিন্তু এটাই সত্যি। স্যার আপনি আমায় অনাথ আশ্রম থেকে বার করে দিন, কিন্তু অন্তত আমায় কলেজে তো যেতে দিন। আমি বাড়ি থেকে কলেজ যাব স্যার। সরি মিনাজ, আমরা এটা করতে পারবো না। আর এই ব্যাপারটাকে নিয়ে বেশি জলঘোলা করার দরকার নেই। এখন তোমার জন্য এই অনাথ আশ্রমে কোনো জায়গা নেই। আমি তো আগেই বলেছিলাম মিনাজ, তোর ভাগ্যে যেটা লেখা আছে সেটাকেই মেনে নে। সত্যিটাকে মেনে এগিয়ে যা, এতেই তোর ভালো হবে। মিনাজ, খাবারটা খেয়ে নে মা, না খেয়ে থাকলে কিচ্ছু পাল্টাবে না। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের কারণেই কি মিনাজের আজ এই অবস্থা হলো, নাকি অনাথ আশ্রমের কয়েকজন আধিকারিক আর একজন লোকের মিলিত ষড়যন্ত্র যে কাউকেই জানতে দেয়নি যে একটা 17 বছরের মেয়েকে সে কেন বিয়ে করছে? এই সব কিছু ছাড়াও মিনাজের উপর অনেক মিথ্যে দোষারোপ করা হলো। মিনাজ হয়তো দুর্বল ছিল, কিন্তু সে তার উপর চাপানো দোষারোপগুলো কখনোই মানেনি। আর সেই সাথেই সে তার পড়াশোনা করার ইচ্ছাটাও দুর্বল হতে দেয়নি। কলেজ যাওয়া আর নিজের ভবিষ্যৎ তৈরি করার ইচ্ছেটা খুবই দৃঢ় ছিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জানি যে কাজ করে নিজের জীবন কাটানোতে কোনো রকম ভুল নেই, কিন্তু আমি এটাও জানি যে আমার জীবনে আমি আরো ভালো কিছু করতে পারি। আমার ভুল ছিল না আম্মি, আমাকে বাধ্য করা হয়েছিল। আর এই সব আমার ওপর চাপানো হচ্ছে। এখন এইসব থেকে বের হওয়ার কিছু না কিছু রাস্তা তো আছে। হ্যাঁ রে, আমাকে তোর কি মনে হয়? আরে আমি তো লোকের বাড়িতে কাজ করি, আমি কোনো উকিল টুকিলকে চিনি না। আর বলছিস যে তুই কোনো উকিলের সঙ্গে কথা বলতে চাস? আম্মি, তুমি যে বাংলোতে কাজ করো না, ওটা একটা উকিলের বাংলো। আমি বাংলোর বাইরে বোর্ডে ওনার নাম দেখেছি। ওনার নাম ছিল অ্যাডভোকেট নাসিম আহমেদ। ঠিক আছে, আপনি ওকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি দেখি আমি কি করতে পারি। ধন্যবাদ বাবু। বসো। না স্যার, আমি ঠিক আছি। আমি বলছি বসো। মিনাজ, আমি তোমার আম্মির কাছ থেকে জানতে পেরেছি তোমার সঙ্গে কি হয়েছে। ওই লোকটা আবুধাবি থেকে ফোন করে তোমাকে তালাক দিয়েছে। হ্যাঁ স্যার। তোমার কাছে কি ওই তালাকনামার কপিটা আছে? হ্যাঁ। তোমার নিকাহ মাত্র 1 মাস হয়েছিল? 1 মাস 5 দিন। মিনাজ, তুমি জানো তোমার সঙ্গে কেন নিকাহ করেছিল? আমি জানি না স্যার। উনি আমাদের আশ্রমে এসেছিলেন, আমাদের সবাইকে দেখলেন, আর আমাকে বলা হলো উনি আমাকে পছন্দ করেছেন। হ্যাঁ, কিন্তু কেন? আমি কিচ্ছু জানি না স্যার। আমি শুধু এইটুকু জানি যে আমার কলেজ যাওয়া বন্ধ হয়ে গেছে। আমি আরো পড়তে চাই স্যার। আমি এই সব কিছু ভুলে যেতে চাই। অনাথ আশ্রমের অথরিটি আমায় বলেছিল যে আমাকে আর নেবেন না। আমি ওনাদের রিকোয়েস্টও করেছিলাম যে ওরা আমায় না নিলেও অন্তত আমায় কলেজ তো যেতে দিক।
কিন্তু ওরা মানলো না স্যার। আমার মা খুব গরিব, খুব। আমি পড়াশোনা করে কিছু হতে চাই, আমি সবসময় ভালো মার্কস পাই, আর পরেও পাবো। আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই। মিনাজ, আমি বুঝতে পারছি যে তুমি নিজের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, আর আমি এটাও দেখছি তুমি একজন উজ্জ্বল স্টুডেন্ট। কিন্তু মিনাজ, একটা কথা এবার তোমাকে বুঝতে হবে যে তোমার সঙ্গে অপরাধ হয়েছে। ওই যে আবুধাবি থেকে মিসবাউল হক এসেছিল না, ও নিকা করে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়নি। ও শুধু তোমার সঙ্গে ভালো সময় কাটাতে চেয়েছে। আর এই সব কথা তোমার অনাথ আশ্রমের অথরিটি খুব ভালো করে জানতো। ওরা জানতো যে ও তোমাকে ছেড়ে দেবে, তালাক দেবে। কিন্তু কেন স্যার? মিনাস, মিসবাহ হয়তো একজন বড় লোক, ও হয়তো অনাথ আশ্রম অথরিটিকে টাকা খাইয়েছে। মিনাস, তুমি আরবি কল্যাণম বা আরবি নিকা সম্বন্ধে কিছু জানো? না স্যার। তুমি ওই নিয়মেরই শিকার হয়েছ। ও একটা রেওয়াজ, একটা প্রথার শিকার। এই আরবি কল্যাণমটা কি? আরবি নিকাহ একটা এলাকার প্রথা যেটা শতাব্দী ধরে চলছে, কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেই এটা কমতে শুরু করলো যখন অনেক সমাজসেবীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেন। কিন্তু রেওয়াজটা আসলে কি? দক্ষিণ ভারতে অবস্থিত কেরালা। বহু শতাব্দী ধরে এটা দেশের প্রধান বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে একটা। কেরালার মশলা গোটা পৃথিবীতে বিখ্যাত। আগেকার দিনের আরও ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসতো। তখন অনেক সময় তাদের মাল তৈরি হবার জন্য অপেক্ষা করে অনেকটা সময় কাটাতে হতো। এই সময়টা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত হয়ে যেত। এই সময় নিজেদের সময় কাটাবার জন্য এই আরবের লোকেরা গরিব পরিবারের মেয়েদের খুঁজত। তারা এই সময়টার জন্যই তাদের বিয়ে করত, আর যাওয়ার সময় তাদের তালাক দিয়ে চলে যেত। বিয়ের জন্য মেয়েদের আর তার পরিবারের লোকেদের অনেক টাকা দেওয়া হতো। পরবর্তীকালে এই প্রথারই নাম হয় আরবি কল্যাণম। এই বিয়েতে কোনো বন্ধন ছিল না, ছিল শুধুমাত্র সুযোগ নেওয়া। মিনাজ এই রেওয়াজের শিকার হয়েছিল, যেটাকে সরকারিভাবে শেষ হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়েছে। আমি কিচ্ছু জানি না স্যার, এইসবে আমার কোনো ভুল নেই। এইসব জোর করে করানো হয়েছিল, আর আমি এসব ভুগছি। যাই হোক, আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই। মিনাজ, আমি জানি তুমি নিজের পড়াশোনা চালিয়ে যেতে চাও, কিন্তু এবার আমি জানতে চাই যে তুমি এটা কমপ্লেন করতে এগিয়ে আসবে। দেখো মিনাজ, যা তোমার সঙ্গে হয়েছে, হতে পারে অনাথ আশ্রমের অনেক মেয়ের সঙ্গেও ঠিক এরকমই হয়েছে, বা আগামী দিনেও হবে। তোমার একটা কমপ্লেন অনেকগুলো জীবন বাঁচাতে পারে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার অধিকারের জন্য লড়ব, আমি তোমার পড়াশোনার জন্যও লড়ব। রশিদ, এই হলো ওই মেয়েটার মার্কশিট, মাত্র 17 বছরের, নাবালিকা। কোনো ম্যারেজ সার্টিফিকেট আছে? আমার তো মনে হয় নেই, কারণ থাকলেও আমাকে নিশ্চয়ই বলতো। খুব ইন্টেলিজেন্ট মেয়ে, কিন্তু গরিব, আর সেই জন্যই হয়তো ওই অনাথ আশ্রমের অথরিটিস ওকে দিয়ে এইসব করাতে বাধ্য করিয়েছে। মনে হচ্ছে নিকাটা প্রপারলি করিয়েছিল। কাম অন রশিদ, শি ইজ জাস্ট 17, মাত্র 17 বছর বয়স, আর এটা ইল্লিগাল। ও কি কমপ্লেন ফাইল করতে আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আসবে রশিদ। ও যেভাবেই হোক নিজের পড়াশোনা চালিয়ে যেতে চায়। ঠিক আছে, প্রথমে আমাদের কমপ্লেনটা রেজিস্টার করতে হবে, বাকি কথাটা পরেই হবে। ঠিক আছে। মিনাজ, মিনাজ, তোকে ওই উকিল আহমেদ সাহেব ফোন করেছিলেন, তোকে বাড়িতে ডেকেছেন এক্ষুনি। যা রে মা। চল চল। দেখো মিনাজ, তোমার সঙ্গে যা কিছু হয়েছে সব ওনাকে বলবে। স্যার, আমার দুটো বোনও আছে, ওরা অন্য অনাথ আশ্রমে থাকে। এর জন্য ওদের কোনো ক্ষতি হবে না তো? না মিনাজ, তোমার এই ব্যাপারটা নিয়ে তোমার বোনদের ওপর কোনো এফেক্ট পড়বে না, বরং তোমার এই সাহসী সিদ্ধান্তের জন্য অন্য মেয়েরা অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবে। মিনাজ, শুরু থেকে সবকিছু বলো, তোমার সঙ্গে কি কি হয়েছিল? বলো মিনাজ।
হ্যাঁ ফারুক ভাই, আপনি তাড়াতাড়ি আসুন। না না না, এক্ষুনি চলে আসুন। দুজন লোক এসেছেন, কি সব জিজ্ঞাসাবাদ করছেন। হ্যাঁ, একজন উকিল আর একজন চাইল্ড ফেয়ার কমিটি থেকে। কি হয়েছে কি? এখানে এত কিসের হাঙ্গামা হচ্ছে? মিনাজি কি সেই প্রথম মেয়ে যাকে আপনারা এইভাবে নিকা করিয়েছিলেন? এর আগে আর কতজনের এইভাবে নিকা করিয়েছেন? আরে এসব কি কথা বলছেন আপনারা? এই নিকা ওই মেয়েটি এবং ওর আম্মির মতেই হয়েছিল, তাদের সঙ্গে কোনো জোর জবরদস্তি করা হয়নি। আপনারা মিসবাউল হকের জন্য একটা রীতিমতো সিলেকশন প্রসিডিউর রেখেছিলেন, মেয়েদেরকে সেজেগুজে তার সামনে আসতেও বলেছিলেন, আর এখন আবার বলছেন যে এই ঘটনায় ওই মেয়েটি রাজি ছিল। ওই মেয়েটি আমাদের ওখানে কমপ্লেন করিয়েছে যে এসব ওকে জোর করে করানো হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে স্যার, ওর সঙ্গে কোনো জোর করা হয়নি স্যার। আমরা কেন জোর করে কারুর নিকা করাবো? দেখুন, আপনাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি, আপনারা সব সত্যি কথা বলে দিন, না হলে আইন কিন্তু সত্যি কথাটা বার করাতে জানে। দেখুন, এটা একটা রেসপন্সিবল অর্গানাইজেশন, চ্যারিটি হোম চালাই আমরা। সমস্ত মেয়েদের লালন পালন, শিক্ষা, তারপর ওদের সেটেল হওয়া পর্যন্ত দায়িত্বও আমাদের। মিনাজের নিকা ওর মর্জির বিরুদ্ধে গিয়ে করা হয়েছিল, তারপর ফোনে বেআইনিভাবে ওকে তালাক দেওয়া হলো, আর ওকে তালাকের ডকুমেন্টসটা পোস্টে পাঠানো হলো। এই সব কিছুর জন্য আপনারা কত টাকা পেয়েছেন? এই সব কিছুর জন্য আপনারা কত টাকা পেয়েছেন? দেখুন, আপনারা আমাদের উপর মিথ্যে অপবাদ দিচ্ছেন। দেখা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। আমাদের সব ছোটখাটো ব্যাপারগুলো খুঁজে বার করতে হবে, ঠিক আছে? এই মেয়েটা তো ঝামেলা বাড়িয়েই চলেছে। মিনাজ চাইল্ড কেয়ার অর্গানাইজেশনে যে কমপ্লেন করেছে, এই হচ্ছে তার কপি। ইমিডিয়েটলি এটার উপরে অ্যাকশন নিতে হবে, আর যে অ্যাকশন নেবেন তার রিপোর্ট আমাদের খুব তাড়াতাড়ি প্রয়োজন। স্যার, হয়ে যাবে। থ্যাংক ইউ। স্যার 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 আমরা কি ভুল করেছি? সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে, নিয়ম অনুযায়ী আমরা সবকিছুই মেয়েকে দিয়েছি, তাহলে মেয়েটা কেন কমপ্লেন করলো? স্যার স্যার শুনুন না, কি হয়েছে? মেয়েটার বয়স 17 বছর, তাহলে তার নিকা হলো কি করে? দেখুন, এখানে সমস্ত কিছু নিয়ম মেনেই হয়। আমাদের এখানে যে সার্কুলার ইস্যু করা হয়েছে সেই হিসাবে 16 বছরের ঊর্ধ্বে মেয়েদের নিকার রেকর্ড রাখতে হয়। আপনি চাইলে আমি দেখাতে পারি। 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট অনুযায়ী বেআইনি। না স্যার, আপনি সার্কুলার দেখতে পারেন। এই নিকা রেজিস্টার করানো হয়েছিল? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আমি তো সমস্ত কাগজপত্র রেজিস্টার অফিসে পাঠিয়ে দিয়েছিলাম। এর পরের কাজ তো যাদের নিকা হয় তাদের কাজ। আপনার সার্টিফিকেটে মেজবাউল হকের ঠিকানা দেওয়া রয়েছে তার মায়ের বাড়ির, কিন্তু সে তো এখানকার বাসিন্দাই নয়। তাহলে আপনি এই অ্যাড্রেসটা লেখেন কি করে? আগে সে তার ছেলে, সে নিজেই এই অ্যাড্রেস লিখিয়েছিল, কিন্তু এই অ্যাড্রেসের খোঁজ নেওয়া আমাদের কাজ না। ওই লোকটা এই মেয়েটাকে 1 মাসের মধ্যে তালাক দিয়েছে আর আবুধাবি চলে গেছে। তাহলে এই নিকাটা আসলে কি ছিল? ম্যারেজ সার্টিফিকেট ইস্যু হয়নি, কাপলকে এখানে আসার জন্য আর সিগনেচার করার জন্য ডেটও দেওয়া হয়েছিল, কিন্তু ওরা দুজন এখানে আসেনি। স্যার স্যার আমরা কি ভুল করেছি? সবকিছুই ভুয়ো। যখন নিকার রেজিস্টারই হয়নি তখন তালাকটা হলো কি করে? স্যার
আমার ছেলে মিসবা ফোনে তালাক দিয়েছে। শুধু ফোনে তালাক 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 বলে দিলেই তালাক হয়ে যায় না, এটা ইনভ্যালিড। কিন্তু আমাদের এখানে কেন আনা হয়েছে স্যার? দেখুন স্যার, যা হয়েছে তা ওই মেয়েটা আর ওর পরিবারের ইচ্ছেতেই হয়েছে। অনাথ আশ্রমকে ব্যবহার করা হয়েছিল, পরিষ্কার ব্যাপার। ওখানকার কর্মকর্তাদের সাহায্যেই আপনি আর আপনার ছেলে ওখানে পৌঁছেছিলেন। তারপর একটা মেয়েকে পছন্দ করলেন। আশ্রমের সঙ্গে নেগোশিয়েট কারা করেছিল? এই সব কিছুর জন্য কত টাকা দেওয়া হয়েছিল? আপনি চুপ করে থাকলে কোনো লাভ হবে না, কিন্তু যদি আপনি মুখ খোলেন, সত্যি কথা বলেন, তাহলে আপনার লাভ হতে পারে। স্যার, আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড আছে, মুমতাজ। ওর মিনাজকে পছন্দ হয়েছে। উনি আমাদের সাহায্য করেছিলেন মিসবা ভাইজানের দুলহান খুঁজতে। মিসবা আপনার ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে। ও তো গালফে থাকে, ওর বাবাও তো ওখানে থাকেন। এই হলো তার পেপারস, যেগুলো ও পাসপোর্ট অফিসে দিয়েছিল। গালফের অধিবাসী হওয়া সত্ত্বেও ও এখানে এসে একজন নাবালিকা মেয়েকে নিকাহ কেন করলো? ওকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ওর সঙ্গে হানিমুন করলো, আর তারপর ফিরে চলে গেল, আর ওকে তালাক দিয়ে দিল। ও এরকমটা কেন করলো বলুন? ও ইউকেতে ট্রেনিং করছে, আর এই ট্রেনিং বিবাহিত লোকেরা করতে পারে না। এই জন্যে মিসবা ওই মেয়েটাকে তালাক দিয়েছে। যদি ও মিনাজকে নিজের স্ত্রী করতে চেয়েছিল, তাহলে তাকে সঙ্গে করে কেন নিয়ে গেল না? আর ও যদি এটা জানতোই যে বিবাহিত লোকেরা ট্রেনিং করতে পারবে না, আর ও এই ট্রেনিংটা করতে চাইছিল, তাহলে ও এই নিকাটা করলো কেন? মিসবা আপনারই ছেলে তো? মিসবা আপনারই ছেলে তো? নাকি অনাথ আশ্রমের কর্মকর্তাদের সঙ্গে মিলে আপনি এই ষড়যন্ত্রটা করছেন, আর মিসবা আপনাকেও টাকা দিয়েছে? আমার ছেলেও। মিসবা আমারই ছেলে, ও আমারই ছেলে। নাজনীন স্বীকার করল যে সেও এমনই একটা জোর করে দেওয়া নকল বিয়ের শিকার হয়েছিল। তার স্বামীও আরবের লোক ছিল, সেও ওর সাথে এমনই করেছিল। তারপর ওকে ছেড়ে চলে যায়। মিসবা নাজনীন আর তার আরবের স্বামীর ছেলে ছিল। কয়েক বছর পর যখন সেই আরবের লোকটা জানলো যে নাজনীনের ছেলে হয়েছে, তখন সে মিসবার দায়িত্ব নিতে রাজি হয়, কিন্তু নাজনীনকে তবুও তার সঙ্গে নিয়ে যায়নি। ছাড়ো, ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? এসবের মধ্যে কিছু একটা লেনদেন তো হয়েই ছিল। মুমতাজ আর তাহিরা মিসবার দুই সৎ বোন, ওরা ব্যাপারটা মিডিয়েটরের কাজ করেছিল। আর অনাথ আশ্রমের বাকি মেয়েগুলোর? আমি সমস্ত রেকর্ড চেক করেছি, অনাথ আশ্রমের সমস্ত মেয়ের খোঁজ নিয়েছি। এটা ওখানকারই প্রথম কেস। কিন্তু যদি এই কেস সামনে না আসতো, তো হতে পারে যে ওরা অন্য মেয়েদের সঙ্গে এমনটাই করতো। হতে পারে। আমরা মিসবাউল হকের নামটা চার্জশিটে দাখিল করেছি, কিন্তু ও গালফের বাসিন্দা। সেটা আমরা দেখে নিচ্ছি। আপনি খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। আমি আহমদ স্যার কিছু বলেছেন? না, কিছু বলিনি। এই দেখো রশিদ, আমি মেয়েটার রিহ্যাবিলিটেশন করতে চাই। এটা বলো কত তাড়াতাড়ি সম্ভব? আমি পুরো চেষ্টা করছি। জুভেনাইল ওয়েলফেয়ারের ডিস্ট্রিক্ট অফিসারকে পেপার পাঠাচ্ছি, উনি সব ক্যালকুলেশন করবেন। মিনাজ, তুমি এগিয়ে এলে, তুমি কমপ্লেন করলে,
সেই জন্যই আজ এতগুলো লোককে চার্জ করা গেল। অ্যান্ড আই প্রমিস যে আমি এই কেসটাকে এন্ড পর্যন্ত নিয়ে যাব, যতক্ষণ না সব দোষীরা শাস্তি পাচ্ছে। স্যার, আমি কলেজ জয়েন করতে চাই। ডিস্ট্রিক্ট অফিসার সেটাই চেষ্টা করছে মিনাজ। তোমার সঙ্গে অপরাধ হয়েছে, আর যারা করেছে তারা শাস্তি নিশ্চয়ই পাবে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমার বিশ্বাস যে তুমি খুব তাড়াতাড়ি কলেজ যেতে শুরু করবে। স্যার, সব ক্যালকুলেশনগুলো আছে স্যার। ঠিক আছে, এর অফিসিয়াল কপি সিসিওকে পাঠিয়ে দাও। ওকে স্যার। আরে মিনাজ, ওই আহমদ স্যার তোকে আবার ফোন করেছিলেন, চল চল আমি তোকে ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ। তুমি আগামীকাল থেকে কলেজ যেতে পারবে মিনাজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই মিনাজ। তুমি একজন খুব সাহসী মেয়ে, আর এই লড়াই তুমি নিজেই লড়েছ। ডিস্ট্রিক্ট অফিসারের কথা অনুযায়ী যতদিন না তুমি 21 বছরের হয়ে যাচ্ছ, তুমি প্রত্যেক মাসে 10,000 টাকা করে পাবে তোমার এডুকেশন আর রিহ্যাবিলিটেশনের জন্য। আর হ্যাঁ, তোমার আর তোমার পরিবারের থাকার ব্যবস্থা বা তোমার হোস্টেলে থাকার ব্যবস্থাও করা হবে। মিনাজ, সিসিও তোমার কলেজের অ্যাডমিশনের ব্যবস্থাও করে দিয়েছে। থ্যাংক ইউ স্যার, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। এমন কোনো ব্যাপার নয় মিনাজ, আমি যেটা করেছি সেটা তো কিচ্ছু না। আসলে তুমি যা কিছু পেয়েছো তার আসল অধিকারী তুমি। অ্যান্ড আই অ্যাম প্রাউড অফ ইউ মিনাজ। আইপিসির 376 নম্বর ধারায় ধর্ষণের জন্য, 498A স্বামী বা পরিবারের লোকেদের দ্বারা মহিলার উপর অত্যাচার করার জন্য, পক্সো অ্যাক্ট অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012 সেকশন 7 আর প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 সেকশন 9, নাবালিকা মেয়েকে সাবালক পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, সেকশন 10 নাবালিকাকে বিয়ের প্রথা মানাবার জন্যে, সেকশন 11 চাইল্ড ম্যারেজ করানোর জন্যে, আর সেকশন 15 এই অনুযায়ী সমস্ত অপরাধকে কগনিজেবল আর নন বেলেবল মনে করার জন্য। এই সমস্ত ধারা এই সব অভিযুক্তের বিরুদ্ধে লাগানো হয়েছে। অ্যাডভোকেট নাসিম আহমেদ জোর দিচ্ছেন মেয়েটাকে যৌন শোষণের জন্য ট্রাফিকিং এর সেকশন 370 এও এর সঙ্গে যাতে জোড়া যায়। সব অপরাধী এখন জামিনে মুক্ত আছে। পুলিশ এখনো পর্যন্ত মিসবাউল হক আর অনাথ আশ্রমের আধিকারিকদের মধ্যে টাকার লেনদেনের প্রমাণ করতে পারেনি। মিনাজের কলেজের পড়াশোনা চলছে। সিসিও রাজ্য সরকারকে মিনাজের জন্য রিহ্যাবিলিটেশন প্যাকেজ পাঠিয়ে দিয়েছে। অ্যাডভোকেট নাসিম আহমেদ পুলিশ কোর্টে চার্জশিট দাখিল করার পর হাইকোর্টে রিট পিটিশন জমা দেওয়ার কথা ভাবছেন, যাতে মিসবাউল হককে প্রত্যার্পণ করানো যায়। এই কেস যখন মিডিয়ার সাহায্যে মানুষের সামনে এলো তখন অনেক হইচই হলো। সবাই এটাই মনে করেছিল যে এই কেস মানুষের সামনে এলো এই জন্যেই কারণ মিনাজ একজন শিক্ষিত মেয়ে ছিল আর সে নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিল, তাই সে প্রতিবাদ করেছে। মিনাজের মতো হয়তো এমন ঘটনা অনেক মেয়ের সঙ্গেই হয়েছে বা আগামী দিনেও হতে পারে, কিন্তু মিনাজ সামনে এসে নির্ভয়ে সবকিছু খুলে বলায় এই সমস্যার উপর মানুষের আবার নজর পড়েছে। শিক্ষিত আর প্রগতিশীল ভাবনা চিন্তা করা অনেক মানুষ এবং সংস্থা সমস্ত স্তরে এই বিষয়ে কথা বলতে শুরু করেছে। মিনাজ কখনো কারোর সঙ্গে এই ব্যাপারে কথা বলে না, যদিও ওর কলেজের প্রত্যেকটা মানুষ মিডিয়ার মাধ্যমে এই কেসের সব কথা জানে। সবাই সেই মেয়েটার সাহস আর মানসিকতাকে কুর্নিশ করে, কিন্তু কেউ এটা জানে না যে সেই মেয়েটাই মিনাজ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন
উন্নত সমাজ তৈরি করতে হলে আমাদের নিজেদের পুরনো মধ্যযুগীয় প্রথাগুলোকে ছাড়তে হবে। জয় হিন্দ।